এইটি হলো এই গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড। আমরা এইখান থেকে এই যে পোলেন, হুম হুম। এই যে এইটাকে আমরা বলছি পোলেন। এই যে দেখো হলুদ রঙের জিনিসটা দেখা যাচ্ছে, এগাছটা, আচ্ছা, এগাছটা এসপি কৌশিকী, কিন্তু এইটা হচ্ছে এসপি পূর্ণিমা। এসপি পূর্ণিমা। হ্যাঁ, এটা হচ্ছে এসপি সত্যজিৎ। হবে আর কি। এটা এটা একটা বেশ মজার প্রশ্ন এবং হুম। বেশ কঠিন প্রশ্ন বলা চলে। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাম থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা ডালিয়া নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করছি। বলা ভালো যে দাঁড়িয়ে আছে একটি ডালিয়ার কারখানাতে, যেখানে ডালিয়া ফুল তৈরি হয়। কোথায় দাঁড়িয়ে আছি, কার কারখানায় দাঁড়িয়ে আছি এবং কার ভিডিও আজকে হচ্ছে, এটা আপনারা অলরেডি থাম্বনেল তো দেখে বুঝে গিয়েছেন। তাও আমরা সেই মানুষটির সঙ্গে, সেই ব্যক্তিটির সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব, যার কথা আমরা ডালিয়ার জগতে সবাই চিনি, সবাই জানি তাকে। স্যার, পুষ্পকামনে অনেক অনেক সুস্বাগতম। কাজের মাঝে একটু ডিস্টার্ব করলাম। ডালিয়া বলতে সবার প্রথম যার কথা মনে পড়ে, শ্রীযুক্ত শ্রদ্ধেয় সনাতন পাল মহাশয়, সিনিয়র ব্রিডার এবং বিচারক। স্যার, কেমন আছেন ফার্স্টে? নমস্কার, আমি পুষ্পকাননের সমস্ত দর্শকদের আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানালাম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। স্যার, প্রথমে জিজ্ঞেস করবো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এটা আমার যে, এটা আমার বাগান বলাটা ভুল হবে, এটা আমার বাগান নয়। এটা হচ্ছে উমেদপুর কাটাবরতলা নিতাই সামন্তর বাগান বললেই সবাই বুঝতে পারবে। উনি আমাকে এটা একটু বাগান করবার সুযোগ করে দিয়েছেন বা ব্রিডিং করার সুযোগ করে দিয়েছেন। আমার যেহেতু আমার নেশা ব্রিডিং করা, তা আমি সেই ব্রিডিংটা এখানেই করি। আমরা যদি বলি এটা একটা ডালিয়া তৈরির কারখানা, যে কারখানায় আপনি নীরবে নিভৃতে সাধনা করে চলেছেন। অসংখ্য ফুল আমাদের বাংলাকে আপনি উপহার দিয়েছেন, যেটা আমরা বাংলার মানুষরা এসপি গ্রুপের ডালিয়া বলে জানি। তো আজকের ভিডিওটা আমি আপনাকে আমার কিছু মনের প্রশ্ন আপনাকে করতে চাই, যে প্রশ্নগুলো আশা করি দর্শকরা জানতে পারলে, উত্তরগুলো জানতে পারলে অনেক উপকৃত হবেন স্যার। অবশ্যই আমি চেষ্টা করব যে দর্শকদের অন্তত এই যে আমি যে ব্রিডিংটা করি, ব্রিডিংটা সম্বন্ধে অনেকেরই অনেক রকম ধোঁয়াশা থাকে যে আমি কি করে করি, কেমন করে করি। আশা করি তোমার প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারি, দর্শকদের কাছে একটা অন্তত স্বচ্ছ ধারণা তৈরি হবে ব্রিডিং সম্পর্কে, এটা আমিও চাই। একদম। আর আমি চিরকৃতজ্ঞ স্যারের কাছে যে স্যার আমাকে, স্যারের এই বাগানে, স্যারের গ্রুপের সামনে আমাকে ভিডিও করার একটি সুযোগ দিয়েছেন। স্যারের ভিডিও করা একটি কৃতিত্বের ব্যাপার। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করছি। শুরু থেকে শেষ অবধি দেখুন, ডালিয়া সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ডালিয়ার ব্রিডিং বলতে স্বাভাবিকভাবে আমরা কি বুঝবো, কি বুঝি আমরা, ডালিয়ার ব্রিডিং জিনিসটা কি? ডালিয়ার ব্রিডিং হচ্ছে, আমরা যেটাকে একটু ইংরাজিতে বলি বেশিরভাগই, সেগুলো হচ্ছে ক্রস পলিনেশন। হুম। অর্থাৎ স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের পরাগ মিলনের মাধ্যমে যে নতুন গাছ তৈরি করা হয়, সেটাকে আমরা, সেই পদ্ধতিটাকে আমরা ব্রিডিং বলি। আর এটা মূলত আমরা হ্যান্ড পলিনেশন করি। হয়তো বিদেশে বিভিন্ন রকম ভাবে পলিনেশন করা হয়, আমরা তো অত উন্নত পদ্ধতি জানি না। আমরা হ্যান্ড পলিনেশন অর্থাৎ হাতের সাহায্যে, মানে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের গর্ভাশয়ে প্রতিস্থাপিত করি, এবং বা যেটাকে ফার্টিলাইজিং বলেন অনেকে। সেই ফার্টিলাইজিং করার ফলে আমরা বীজ তৈরি হয় এবং সেই বীজ থেকে আমরা নতুন গাছ এবং নতুন প্রজাতি পেয়ে থাকি। বেশ, খুব সুন্দর। স্যার, আরেকটি প্রশ্ন। আমাদের এই, আমরা যারা ভারতীয় বলা ভালো, আমরা যারা বাঙালি, আমাদের দেশে এই যে ডালিয়ার ব্রিডিং, এর প্রয়োজনীয়তাটা কি, মানে কেন প্রয়োজন ডালিয়া ব্রিড করা? আসলে ডালিয়া ব্রিড করাটা এটা আমার নেশা হয়তো, কিন্তু ব্রিড করার যে প্রয়োজনীয়তা সেটা আমি মনে করি বিদেশি গাছ আমরা আগে ব্যবহার করতাম। হুম। এখন হয়তো নতুন আমরা ব্রিডিং এর মাধ্যমে নতুন নতুন আমাদের দেশীয় গাছ পেয়েছি, কিন্তু বিদেশি গাছগুলোর একটা জিনিস হচ্ছে, আমাদের এই ক্লাইমেটিক কন্ডিশনে সে গাছগুলো নিজস্ব বৈশিষ্ট্য বেশি দিন ধরে রাখতে পারে না। আচ্ছা। যার ফলে কি হয়, কিছুদিন ভালো ফুল দেওয়ার পর বিদেশি গাছগুলো থেকে সিঙ্গেল বা সেমি ডবল বা কোনো কোনো ক্ষেত্রে টোটালি সিঙ্গেল হয়ে যায়। তা সেক্ষেত্রে আমাদের দেশীয় গাছগুলো যদি আমাদের দেশীয় আবহাওয়ায় তৈরি হয়, সেগুলো অনেক বেশি রোগ সহনশীল এবং উন্নত মানের ফুল দিতে
পারে। আর বাহ। তাছাড়া আরেকটা জিনিস, বিদেশি গাছগুলো আসে যেখান থেকে, সেখানে তাপমাত্রা আর আমাদের তাপমাত্রার মধ্যে, যেহেতু আমরা গ্রীষ্মমণ্ডলীয় মানুষ হুম হুম। আর ওগুলো শীত প্রধান দেশের ফুল, যার ফলে আমাদের এখানে সে গাছগুলো বেশি দিন তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখতে পারে না। অসাধারণ স্যার। স্যার আমার মনে আরো একটি প্রশ্ন, যেটা আমি নিজেও জানি না, আমি আপনার থেকে জানতে চাই। সেটা হচ্ছে এই মেল ফিমেল নির্বাচনটা, ব্রিডিং, এটা কিভাবে চিনবো, মানে বোঝেন কিভাবে? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। হুম হুম। হ্যাঁ, মানে যারা ব্রিডিং করবে বলে ভাবে মনে মনে, তারা নিজেরাই প্রথমে ফুলটার কাছে গিয়ে বুঝতে পারে না যে কোনটা মেল আর কোনটা ফিমেল। হ্যাঁ, সেটা স্বাভাবিক, খুবই হ্যাঁ, স্বাভাবিক। সেটা আপনারা কিভাবে বোঝেন? এইটাকে আমি বলে দিচ্ছি। হুম যেটার মধ্যে থেকে আমরা রেণু সংগ্রহ করছি, অর্থাৎ এই যে ডিস্ক পড়ে গেলে, এই যে আমরা আহ, এই অংশটাকে আমরা বলছি ডিস্ক পড়ে যাওয়া, হুম হুম। এই যে ডিস্ক, এই ডিস্কের উপরে যে এখানে যেগুলোতে রেণু হচ্ছে, সেইগুলো সাধারণত আমরা মেল বলে থাকি। আর ফিমেল বলতে গেলে আমরা যা বোঝাই সেটা হলো এই যে পাবড়ির কোণে, হুম হুম। পাবড়ির কোলে কোনোটা ওয়াই আকৃতি বা কোনোটা ভি এর মতো থাকে, কোনোটা ট্রায়াঙ্গুলার তিনটে থাকে, কোনোটা বা হকি স্টিকের মতো থাকে। এই যে যেটাকে আমরা স্টিগমা বলি বা গর্ভদণ্ড, বাংলায় যেটাকে আমরা গর্ভদণ্ড বলছি, এই গর্ভদণ্ড থাকে পাবড়ির ঠিক নিচের কোণাতে, নিচের দিকে। এই, একটু যদি এখান থেকে দেখি। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। হুম হুম। এখানে এটাতেই দেখিয়ে দিলে ভালো হবে। হুম হুম। এই যে, এই যে দেখা যাচ্ছে এইটার মধ্যে ওই ওয়াই আকৃতি, আশা করি দেখা যাচ্ছে। আমি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন হ্যাঁ, বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, এই এইটি হলো এই গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড। আমরা এইখান থেকে এই যে পোলেন, হুম হুম। এই যে এইটাকে আমরা বলছি পোলেন। এই যে দেখুন হলুদ রঙের জিনিসটা দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার বুঝতে পারছি। একদম এই হলুদ রঙের এই যে পাউডার মতো যেটা, এইটা পড়ুন, এটা পুরুষ ফুল থেকে আমি সংগ্রহ করলাম। এই যে। আমি এটা স্ত্রী ফুলে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন শব্দের অর্থ এইভাবে, এই দেখুন এর মধ্যে একটা আঠালো পদার্থ থাকে, দেওয়ার সাথে সাথেই দেখুন এ ধরে নিচ্ছে। এই দেখুন, এ থেকে কিন্তু পোলেনটা কিন্তু ধরে নিয়েছে। হুম। এই দেখুন এই জায়গায় ধরে নিয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, দেখুন। এই যে জায়গাটা, এই দেখুন, ঠিক ঠিক। ঠিক হুম। এই অংশটাতে ধরে নিয়েছে। তা এইটাই হলো গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে ওই পোলেনটাকে প্রতিস্থাপিত করা হয় বা ফার্টিলাইজিং করা হয়, এর মাধ্যমে বীজ তৈরি হয়। অর্থাৎ স্ত্রী ফুল বা পুরুষ ফুল এইভাবে আমরা চিহ্নিত করে থাকি। বাহ, অসাধারণ একটা ব্যাপার। বন্ধুরা আপনারা ভিডিও শুরু থেকে দেখুন, দেখতে থাকুন। আজকের এই ভিডিওটা খুবই গঠনমূলক এবং স্যার কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে বোঝাচ্ছেন এবং খুব সহজ ভাবে বোঝাচ্ছেন, যাতে আপনার প্রত্যেকে উপকৃত হন। এটা এটা সবাই করতে পারে, এটা কোনো কঠিন কাজ নয়। এটা এটা সব থেকে ছোট বাচ্চাদের দিয়ে এরা কাজটা, এটা একটু ধৈর্য ছাড়া আর অন্য কিচ্ছু লাগে না। ঠিক। স্যার, এই যারা ধরুন নতুন ভাবে ব্রিডিং শিখতে চাইছেন অথবা জানতে চাইছেন, ব্রিডিং শুরু এবং শুরুর আগে কিভাবে যত্ন করবে গাছটাকে, মানে আচ্ছা, ব্রিডিং। আমি এইটা বলে রাখি যে শুরুর আগে, অর্থাৎ গাছকে আমি ব্রিডিং এর জন্য প্রস্তুত করে নিতে হয়। হুম আমরা যে গাছগুলো শোয়ের জন্য করি, মূলত সেই গাছগুলো মধ্যে ভালো ব্রিডিং হয় না। তাতেও যে গর্ভাশয় থাকে না বা পুংকেশর থাকে না তা নয়, হুম। কিন্তু সেই গাছগুলো মানে এত খাওয়ানো হয়, গাছগুলো এত ফ্যাটি থাকে যে তাদের সাধারণত সিড সেট করতে চায় না। যার জন্য সিড সেট করার জন্য গাছকে একটু পটাশ জাতীয় খাবার এবং বোরন জাতীয় খাবারের মাত্রা একটু অপেক্ষাকৃত হুম। প্রদর্শনী মানের গাছ বা সাধারণ গাছের তুলনায় একটু বেশি রাখা হয়। আর আমরা সাধারণত গাছগুলোকে, যেগুলো ব্রিডিং করব, প্রদর্শনীর গাছে সাধারণত সিঙ্গেল করা হয়। আমরা সাধারণত গাছগুলোকে বেশিরভাগই মাল্টিহেড করে নিই। মাল্টিহেড করে নিলে কি হয়, আমরা নাম্বার অফ ফুল বেশি পাই, আবার সেই সঙ্গে পোলেন এবং স্টিগমা দুটোই পর্যাপ্ত পরিমাণে পাই, যার জন্য মাল্টিহেডে গাছটা খুব ভালো হয়। বাহ, এটাই হচ্ছে মেন কারণ। মানে আপনারা যারা ব্রিডিং করছেন, এটাই হচ্ছে মেন কারণ, মানে ব্রিডিং এর পূর্বে। আর স্যার, ব্রিডিং এর পরে কিভাবে যত্ন নেওয়া যায়? ব্রিডিং এর পরে সাধারণত এই যেগুলোতে আমরা ব্রিডিং করলাম, এই হুম। ব্রিডিং গুলোতে পাবলিক গুলো সাধারণত উইল্ট হয়ে যায়। আচ্ছা। উইল্ট হয়ে গেলে এই পাবলিক গুলোকে আমরা এক হাত দিয়ে চেপে ধরে, বৃত্তিটাকে চেপে ধরে হুম হুম। আস্তে আস্তে ধীরে ধীরে পাবলিক গুলোকে খসিয়ে দিয়ে পাবলির মুখটাকে আমরা সাধারণত ওই মশারি বা ওই জাতীয় জিনিস, নেট দিয়ে বেঁধে দিয়ে বা ঢেকে দিতে পারলে ভালো হয়। আর মুখটাকে যাতে বন্ধ করে দেওয়া হয়, যাতে অবাঞ্ছিত জল বা ময়েশ্চার ওর মধ্যে ঢুকে বীজটাকে পচিয়ে দিতে না পারে। বেশ। স্যার, আহ ডালিয়ার যে বীজ, এই বীজ মানে পরিপুষ্ট হতে এটার সময়, টাইম ডিউরেশনটা কিরকম, মানে কতদিন সময় লাগে? সাধারণত পারফেক্ট ফার্টিলাইজিং হয়ে যাওয়ার
থেকে 1 থেকে 1.5 মাস আচ্ছা, সময় লাগে বীজটা পরিপক্ক হতে। ঠিক। বন্ধুরা, আমি একটি কথা বলি, এই সনাতন স্যার, ডালিয়ার জগতে সনাতন স্যারকে চেনে না এমন কোনো মানুষ নেই। যারা ডালিয়া কালচার করেন না তারা হয়তো সনাতন স্যারকে না চিনলেও চিনতে পারেন। আমি একটু তাদের উদ্দেশ্যে বলি, সনাতন স্যার আমাদের পশ্চিমবঙ্গের গর্ব এবং খুব পুরাতন একজন সিনিয়র ব্রিডার। তার মধ্যে উনি জাজিং করেন, যেগুলো লিডিং শো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটিতে উনি জাজিং করেন, সবাই চেনেন কম বেশি। স্যার, এই যে আপনারা যে কাজটা করছেন, এই যে ব্রিডিং এর কাজ, আপনি কত বছর ধরে করছেন? কত বছর ধরে? এটা সঠিক বলা মুশকিল যদিও, হুম আহ, তবে আমার শুরু ছিল প্রায় 7-এর দশক থেকে। কিন্তু 7-এর দশকের প্রথম থেকেই শুরু ছিল, কিন্তু সাকসেস সেইভাবে আমি পাইনি। আমি 1990-92 থেকে সাকসেস শুরু হয়, হুম এখনো পর্যন্ত চলছে। চলছে। খুব সুন্দর স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, শেখার আছে, জানার আছে। যাই হোক, আমি কিছু প্রশ্ন সাজিয়ে নিয়ে এসেছিলাম স্যারের জন্য, আজকে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করবো, শুধুমাত্র আমার পুস্তকে অনেক দর্শকদের জন্য, যাতে কিনা তারা একটু ব্রিডিং ইন্টারেস্টেড হন এবং ব্রিডিং এর ব্যাপারে কিছুটা নলেজ তাদের হয়। স্যার, একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব, এই যে পরিপুষ্ট বীজ যেটা হয় আর কি, সেটা প্রিজার্ভ কি করে করেন, মানে সংরক্ষণ পদ্ধতিটা কি, কিভাবে করতে হয় ওটা? আহ, দেখো, আমি বলি এই যেগুলো কেতাবি ভাষায় বলতে গেলে ডেসিকেটারে সংগ্রহ করে বীজ সংরক্ষণ করলে ভালো থাকে, হুম কিন্তু সবার তো ডেসিকেটার থাকে না। হুম হুম তাহলে আমি সেক্ষেত্রে, যেমন আমারই তো ছিল না বা নেই, সেক্ষেত্রে আমি কি করি, আমি মনে করি যে ভালো কাঁচের শিশি, হুম মানে যেটাকে এয়ার টাইট, হুম যেটাকে আমরা বলি আর কি, বাতাস নিরোধক শিশি আর কি, হুম হুম সংগ্রহ করা। এবং তার মধ্যে আমার বীজের পরিমাণটা লক্ষ্য করে আমি সাধারণত শিশির তলায় শুকনো মুড়ি হুম শুকনো মুড়ি কিছুটা দিয়ে, তারপরে তারপরে কাগজ বিছিয়ে, হুম তারপরে আবার বীজ রেখে, হুম আবার উপরটা কাগজ দিয়ে শুকনো মুড়ি দিয়ে মুখটাকে সিল করে দিই। এতে কিন্তু দেখেছি আমার বীজ নষ্ট হয়নি এবং আমার বীজ ভালো থাকে। এই পদ্ধতি প্রথম প্রথম আমি রাখতাম বীজ। স্যার, এটাকে আরেকটু সহজভাবে যদি একটু বলেন, এই যেটা বললেন আর কি। অর্থাৎ মুড়ি দিয়ে সংরক্ষণ করা, হুম অর্থাৎ মুড়ি বাতাস থেকে ময়েশ্চার টেনে নেয়। হুম এখন যদিও আমি সিলিকা জেল তেল অনেক কিছু ব্যবহার করতে শিখেছি, ময়েশ্চার অ্যাবজর্বার। হ্যাঁ ময়েশ্চার অ্যাবজর্ব, কিন্তু আগে সেগুলো জানতাম না। হুম আগে একদম আমাদের দেশীয় পদ্ধতি, হুম কাঁচের শিশিতে তলায় মুড়ি দিয়ে, মাঝখানে বীজ রেখে, তারপরে আবার মুড়ি দিয়ে মুখটাকে এয়ারটাইট করে দিতাম। তাতে দেখেছি বীজ খুব ভালো থাকতো এবং কোনো রকম অসুবিধা হয়নি। এখন আমি সিলিকা জেল দিয়ে বীজ রেখে যে উপকারটা পাচ্ছি, আমি মুড়ি দিয়েও কিন্তু সেই একই উপকার পেয়েছি। আচ্ছা, এটা একটা নতুন জিনিস আমি শিখলাম, কেননা সিলিকা জেল নর্মালি আমরা আলমারিতে রাখি, জামা প্যান্টে যে ময়েশ্চারটা হয়, বিশেষ করে বর্ষাকালে, সেই সময় সিলিকা জেলটা আমরা ইউজ করি। কিন্তু এটার ওয়াইডলি ইউজ যে এই এগ্রিকালচার ফিল্ডেও হয়, এটা একটা সুন্দর জিনিস স্যারের থেকে আমরা জানলাম। যাই হোক, স্যারের কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানবো। স্যার, আপনার দু একটা আইডি যদি একটুখানি, মানে এসপি গ্রুপের দু একটা যদি আমাদের একটু ভিডিওর মাঝে একটু বলে দেন। বিশেষ করে আমি শুরু করতে চাই অঞ্জনাদির আইডি দিয়ে, আচ্ছা, কেননা অঞ্জনাদি আমার উপর এমনি রেগে আছে, যেতে পারেনি আপনার সঙ্গে। একটু দিদির আইডি দিয়ে শুরু করি, এসপি অঞ্জনা। এই এসপি অঞ্জনা এখানে ফুটেছে, দেখুন এই যে দেখা যাচ্ছে। কি অপূর্ব কালারটা বন্ধুরা, দেখুন। শিলচরের অঞ্জনা সাহা পালের নামকরণে নামাঙ্কিত স্যারের এই এসপি অঞ্জনা। দেখুন ফুলটিকে, দেখুন কি অপূর্ব ফুলটি, অসাধারণ। ফুলটা মুখটা ঘুরে রয়েছে, এই ফুলটাকে একটু এই দিকে মুখ করে দিলে আরো ভালো লাগবে হুম, দেখতে। বাহ, দেখুন এইবার তুমি, কি অপূর্ব, কি সুন্দর কালার। দেখুন বন্ধুরা, কাছ থেকে যদি আমি দেখাই, এসপি অঞ্জনা ফুলটি সবাইকে অনুরোধ করবো, সবাই সবার সংগ্রহের তালিকায় রাখুন। আমরা ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে পাবেন। দেখুন কি অপূর্ব একটি কালার, প্রচুর রয়েছে স্যারের সংগ্রহের তালিকায়, আমরা দেখাবো এক এক এইগুলো করে। এসপি গুড ডে, আচ্ছা, এগুলো এসপি গুড ডে। এটা এসপি গুড ডে। দেখুন এসপি গুড ডে, শুধু দেখুন এসপি গ্রুপের গাছ কেমন হয়, একদম শর্ট হাইটে স্যার। একদম সঠিক। দেখুন এসপি এবং গুড ডে। এবং এগুলোতে সে পর্যাপ্ত খাবার দেওয়া নেই, এগুলো খুব মানে কম খাবার দিয়ে যেটা মানে বীজ হবে সেইভাবে একে তৈরি করা হয়েছে, এগুলোকে বেশি খাবার দিয়ে তৈরি করা নেই। আচ্ছা, হ্যাঁ, এর পরেরটা আছে এসপি গুড মর্নিং। আমরা ভিডিওর মাঝে মাঝে একটু গাছও দেখাই। গুড মর্নিং, এটা হ্যাঁ, খুব সুন্দর কালার। দেখুন এখানে গুড মর্নিং। হ্যাঁ, ওর ওর পরে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা হচ্ছে হ্যাঁ, আমাদের এসপি লাভার্স গ্রেস। অপূর্ব কালার স্যার। হ্যাঁ, এটা অনেকে
ভুল করে অনেকে দেখেছি এর নামটা ভুল ভাবে চালায়, হুম, কিন্তু এটা অ্যাকচুয়াল এক্সপি লাভার্স গাছ। এটা আজকের গাছ না, এটা বোধহয় 2000 সালের আগে এই গাছটা তৈরি হয়েছে। আমি ডেটটা এই মুহূর্তে বলতে পারছি না। এছাড়াও ওখানে রয়েছে এই গাছটা, খুব সুন্দর একটা গাছ। আহ, উম, হলুদ যেটা। এই যে হলুদের মধ্যে দুটো দুটো গাছ আছে। বাহ বাহ বাহ। এইটা হচ্ছে এসপি কৌশিকী। এই আচ্ছা এই এই যে এই গাছটা, আচ্ছা, এই গাছটা এসপি কৌশিকী, কিন্তু এইটা হচ্ছে এসপি পূর্ণিমা। এসপি পূর্ণিমা। হ্যাঁ, বাহ, কি সুন্দর কালার বন্ধুরা, দেখতেই হ্যাঁ। পাচ্ছেন। ওখানে কৌশিকীর গাছ, ওই যে দেখা যাচ্ছে, আচ্ছা, ওইটা সব না? কৌশিকীর গাছ। আচ্ছা, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি। হুম হুম। বাহ, দেখুন কি অপূর্ব কালার। স্যার, এই আপনার যে এসপি গ্রুপের ডালিয়া, আমরা আস্তে আস্তে আরো পরিচিতি করব আপনার হুম। ডালিয়া যেগুলো আপনি তৈরি করেছেন। হুম। মোটামুটি এই মুহূর্তে অ্যাভেলেবিলিটি যদি আমরা ভাবি, দেখি, তাহলে কতগুলো আছে, মানে রেজিস্টার্ড কতগুলো আছে? রেজিস্টার্ড বলতে গেলে দেখো, আমি তো করেছি অনেক। আমি তো আমার মাঝে মধ্যেই, আজকে যেমন এই বাগানে করছি, আবার এই বাগান যদি না দেয় তাহলে আমাকে আবার অন্য জায়গায় চলে যেতে হয়, তখন তো আর ওইগুলো সব সংরক্ষণ করতে পারিনি। এইভাবে অনেক প্রজাতি নষ্ট হয়ে গেছে। আমি হুম, 1500-এর মতো প্রজাতি করেছিলাম, কিন্তু এখন বাজারে সর্বসাকুল্যে হয়তো 250-300 গাছ বেঁচে আছে। তাও 250 কতটা আছে সেটা আমার সন্দেহ রয়েছে, আমি নিজেও সবটা জানি না। আর আমার পক্ষে তো সেইভাবে প্রিজার্ভ করা প্রত্যেকটা প্রজাতি সম্ভব নয়। একদমই তাই। হ্যাঁ। প্রচুর গাছ রয়েছে, আমরা দেখাবো। যাই এই হোক, আমরা এই এই যে পার্পল কালারের ফুলটা দেখা যাচ্ছে, ওটা হুম, হচ্ছে এসপি নীলকমল। যেটা পার্পেলটা রয়েছে, হ্যাঁ, পার্পল কালারের ফুল, এসপি নীলকমল। নীলকমল। বাহ, আপনার গাছের পাতাগুলো একদম খুব গ্লসি, চকচক করছে একেবারে, যাকে বলে। খুব সুন্দর। আপনি ছিলেন না, এখন আপনি এসছেন, গাছরাও খুশি স্যার। হ্যাঁ, একটু ঘুরে আসতে হবে, এখানে একটু হ্যাঁ, জল আছে। চলুন আমরা দেখাতে লাগি। হুম। ক্যামেরা রোল অন থাক। বন্ধুরা দেখুন, এই বয়সে সনাতন স্যার যেভাবে কাজ করে চলেছেন, প্লিজ স্যারের জন্য অ্যাটলিস্ট কমেন্টে একটা কিছু বলে যাবেন, আমাদের গর্ব স্যার। এই এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, হুম। এগুলো হচ্ছে এসপি গার্গি। এসপি গার্গি, হ্যাঁ, হ্যাঁ, এই ফুলটা, বাহ, শোয়ের মাঠে প্রায় দেখা যায় এগুলো। প্রায় দেখা যায়, ঠিক হ্যাঁ, ঠিক। এগুলো এসপি গার্গি। বাহ, এই যে খুব এখানে সুন্দর, অনেকগুলো কত অনেকগুলো বড়। গার্গির ফুল ফুটে রয়েছে। বাহ, দেখুন, এসপি গার্গি। আচ্ছা, এই ফুলটাও তো স্যার আপনারই? হ্যাঁ, ওটা হচ্ছে এসপি কমলা। এসপি কমলা। হুম। আচ্ছা, আর এইটার নামটা আরেকটা বার যদি আমাদের বলেন। এইটা একটা একটু বিতর্কিত ফুল হয়ে রয়েছে আচ্ছা, কিরকম, এটা বলে রাখি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই ফুলটা হচ্ছে এসপি অর্ণব। এসপি অর্ণব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু এই ফুলটাকে যদিও বাজারে পিউসেনা বলে চালানো হয়। অনেকটা কালারটা। হ্যাঁ, এই হ্যাঁ। অর্ণবের ব্যাপারটা বলে রাখি। হুম হুম আমাদের এখানে অ্যাডিনিয়াম করে, বিখ্যাত অ্যাডিনিয়াম করে সঞ্জয় মণ্ডল, হুম হুম। ওর ছেলের নামে দেওয়া। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওর ছেলের নামে এটা দেওয়া ছিল। আহ, এটা আমাদের দক্ষিণ অঞ্চলের লোকেরা সবাই ওটাকে অর্ণব বলেই জানে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটাকে সেই ক্যালকাটা কর্পোরেশনের একটা মালি সে হুম, নিয়ে গিয়ে সে করেছিল কিরকম, যে তার ভুলে গেছে নামটা, আচ্ছা। সে তার নাতনির নামটাকে চালিয়ে দিয়েছে পিউসেনা। এ বাবা, আর সেই থেকে ওটা এখন ওই লোকের কাছে পিউসেনা নামে পরিচিত, কিন্তু অ্যাকচুয়াল ওর নাম ছিল অর্ণব। বেশ। হ্যাঁ। স্যার, আমরা আরো কিছু দেখি, একটুখানি কিছু ফুল দেখুন বন্ধুরা। কর্মকাণ্ড কাকে বলে দেখুন, ডালিয়ার একটা স্বর্গোদ্যানে আমরা প্রবেশ করছি এখানে। এই এই ফুলটাকে একটু দেখিয়ে দিই, এটা খুব আমারই একটা প্রিয় ফুলের মধ্যে। এটা হচ্ছে আহ এসপি সত্যজিৎ। এসপি সত্যজিৎ, কি কালার! হ্যাঁ। জানি না মোবাইলে কতটা দেখাতে পাচ্ছি স্যার, কালারটা দেখে প্রেমে পড়ে গেলাম একদম। অপূর্ব কালার, আর রোদটা পড়ছে, দেখতে আরো সুন্দর লাগছে। বেশ। আর এইটা হচ্ছে এসপি সোহিনী। এসপি সোহিনী। এই যে ফুটে বাহ, রয়েছে, বাহ, বাহ। দেখুন বন্ধুরা, দেখুন, হলুদের উপর সাদা টিপ। দু চোখ ভরে দেখুন, হলুদের ওপর সাদা টিপ। হুম। গাছের পাতা, শুধু ফুল দেখলে হবে, পাতা দেখুন, দেখুন কি অপূর্ব পাতা। এই যে অর্ণব ওখানে বলছিলাম, হুম। ওই অর্ণবের সাদা এটা। আচ্ছা, এই যে যেটা পিউশনের মতো যেটা বলছেন। পিউসেনার মতো নয়, ওটা পিউসেনাই নামে পরিচিত। এইটা হ্যাঁ। সাদা। বাহ স্যার, এটাও অপূর্ব লাগছে দেখতে। হ্যাঁ, এটা তো মাতঙ্গিনী। মাতঙ্গিনী, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাতঙ্গিনী। আর ওর ওই ওই একই সেম জিনিসই আছে আমার হুম। ওখানে, সেটা হচ্ছে মহাশ্বেতা, এসপি মহাশ্বেতা আছে। বাহ, আমরা দেখছি। এইগুলো হচ্ছে এসপি টুটুন। আচ্ছা, এসপি টুটুন, হ্যাঁ, হ্যাঁ, এই ফুলটিও খুব সুন্দর ফুল। খুব সুন্দর ফুল এবং বিশাল বড় ফুল। বাহ, দেখুন কালার, দেখুন কি অপূর্ব কালার। বাহ, এটা যদি মাল্টি হেড না থাকতো, ফুলটা আরো অনেক হ্যাঁ বড় হ্যাঁ হতো। হ্যাঁ, অনেক বড় হতে গেলে মাল্টিহেড করা হয়েছে, কিন্তু ব্রিডিং এর জন্য ঠিক। সব মাল্টিহেড করা হয়েছে। এবারে হুম হুম। এবারে দেখাই, এখানে এখানে আছে, এটা হচ্ছে এই ফুলটা ওদিক থেকে দেখতে সুবিধা হবে মনে আমি হচ্ছে, দিক বা থেকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি দিক থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে এসপি আরতি। দেখুন,
এসপি আরতি। হুম। বাহ, বিউটিফুল বিউটিফুল। এটা একদম কাঁচা রয়েছে। হুম হুম। দেখুন এটা কিছুটা খুলে গেছে, দেখুন এসপি আরতি, অপূর্ব এগুলো অপূর্ব। সমস্ত ওই মাল্টি হেডে করা হয়েছে তো ব্রিডিং এর জন্য, যার জন্য এই ফুলগুলো সেইভাবে কতটা বড় ভলিউমটা দিয়ে দেখানো যাবে সেটা দেখানো যাচ্ছে না, কিন্তু যেগুলো সিঙ্গেল ব্লুমিং এ হয়েছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই সবগুলোতে যেগুলো সিঙ্গেল ব্লুমিং এ দুটো একটা আছে গাছ, বিশাল সাইজ হয়েছে। একদম বন্ধুরা, স্যার যেটা বললেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্যার যেহেতু সিনিয়র ব্রিডার, ব্রিডিংটাই স্যারের ডিপার্টমেন্ট, তাই জন্য স্যার মাল্টি হেড করেন। আর শো এর জন্য স্যার যে গাছগুলো পাঠান সেটা একটা ফুলই মানে থাকবে, হ্যাঁ, বড় ফুল থাকবে সিঙ্গেল একটা ফুল। সিঙ্গেল পট সিঙ্গেল ব্লুম। যেমন এইটা যদি আমরা দেখাই, হলুদ ফুলটা দেখুন, এটা শো এর গাছ, দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, বলুন। আরো ওদিকে গাছ আছে, চলুন দেখা আমরা যাবে। এক এক করে হ্যাঁ। কিছু গাছ দেখে তারপর আমরা আবার কিছু কোশ্চেন স্যারকে করবো। হুম। এই যে ফুলটা দেখা যাচ্ছে, এই ফুলটা হচ্ছে এসপি নীলাদ্রি। আচ্ছা, এসপি নীলাদ্রি। হ্যাঁ বাহ, যথেষ্ট বড় ফুল। হ্যাঁ, বড় ফুল মানে কি, এটা শোয়ের মাঠে পড়ে, বিশাল বড় ফুল আচ্ছা আচ্ছা। মানে নীলাদ্রি। এবং এত ভালো 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 ফুল, বা সেমি ক্যাকটাস টাইপের ফুলটা হয়, হুম। কিন্তু ভীষণ ভালো ফুল। আর এই যে সেমি ক্যাকটাস কথাটা বলা হলো, এই যে পাপড়িগুলো পিছন দিকে বাঁকা, আচ্ছা, একটা একটা কাঁটা কাঁটা ভাব তৈরি হয়, বাহ, এই জন্য এটাকে সেমি ক্যাকটাস বলছি আমরা। দুর্দান্ত। এসপি নীলাদ্রিকেও দেখলাম। হ্যাঁ, স্যারের যে গ্রুপটা আছে এই যে SP কমলা group, এখানে ফুটে রয়েছে। এই যে এসপি কমলা, এটা আগে অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে সমস্ত ওই সোহিনী। সোহিনীর যে হ্যাঁ ফুলটা দেখালাম একটু আগে, হ্যাঁ। দেখুন কি অপূর্ব, প্রত্যেকটা ফুল এই ইউনিক। এই যে টুটুন ফুলটা ওভার হয়ে গেছে। হুম। আরে বাপরে, এখনো আরে volume- বিশাল বড়। হ্যাঁ, বাবা, কত বড় ফুল, ও তো মানুষের ঝরে মাথার মতো। ঝরে গেছে অনেক, তলা থেকে পাপড়ি অনেক ঝরে গেছে। দেখুন বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এসপি টুটুন, এটা হুম। কিন্তু মাল্টিহেড করা হয়নি, এটা সিঙ্গেল ফুল নিয়েছেন স্যার, দেখুন হুম। কত বড়। ওই যে শো গ্রেডের ফুল বলছিলাম না, যে কিছু কিছু ফুল এগুলো দেখলেই বোঝা যাবে, ভলিউম গুলো দেখলে একদম একদম। যে কি রেটে ভলিউম হয়। এইটা দেখুন না আপনি, তো এক ফুটেরও কম। না, এটা হচ্ছে আমাদের একটা, এটা বিদেশি ফুল, আচ্ছা, ক্রয়ডনিয়াস। রয়ডনেস, বাহ, যেটা হাওড়ায় মনে হয় আপনি বেশ ইয়ে করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ এগুলো- স্পট করেছিলেন হ্যাঁ, হাওড়াতে। এই ফুলটা ওইগুলো প্রভুজি। আচ্ছা, প্রভুজি, হ্যাঁ, বাহ, দেখুন প্রভুজির ফুল এইটা। আচ্ছা, এই যে সুপর্ণা। সুপর্ণা, বাহ। আপনি তো এসপি অতীন্দ্র বলেও একটি ফুল হ্যাঁ তৈরি হ্যাঁ হ্যাঁ, করেছিলেন। সে ফুলটা এই মুহূর্তে ফোটা নেই, আচ্ছা, তাহলে আচ্ছা। আমি দেখাতাম যে সে ফুলটা একটা বিশাল ফুল। হ্যাঁ, ফুলটা অনেক বড় হয় সাইজে। খুবই বড়। ওইটা আমাদের মনে হয় শ্রদ্ধেয় অতীন বসুর নাম। হ্যাঁ, সদ্য অতীন বসুর নামই করা। ঠিক। আচ্ছা, আর এখানে তো এই ফুলটাও তো আমরা আগে দেখলাম। হ্যাঁ, ওটা 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 হচ্ছে ওই সত্যজিতের ফুল। ঠিক। হ্যাঁ, এগুলো মাল্টি হেডে রয়েছে বলে অত। বাহ। এবার স্যার আর দু একটা প্রশ্ন আপনাকে একটু করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনি আমাকে অ্যালাউ করেন। কেননা অবশ্যই। ফুল দেখালাম বন্ধুরা, ফুলের সাথে সাথে কিন্তু কিছু জানতেও হবে, কিছু শিখতেও হবে। এই যে এই ফুলটা এখনো রিলিজ করা হয়নি, এটা এখনো দেখা হচ্ছে। এই ফুলটা ভেঙে গেছে। এইটা। হ্যাঁ, আর এই একটা ফুল, এই একই ফুল, দুটো ফুল একই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা রেড, একটা সেমি ক্যাকটাস টাইপের ফুলটা হয়েছে। বাহ। তো বিশাল ফুল হয়েছে, কিছুটা ইনফর্মাল ডেকোরেটিভ ফুলটা। হুম হুম। তাহলে ফুলটা কিন্তু বিশাল বড় এবং সাইজের দিক থেকেও, এবং পাবলি অনেক আছে, যার জন্য ফুলটাকে আমি রেখেছি, এখনো দেখা যাক কি হয়। বাহ, খুব সুন্দর। আর এইটা কি সেম ফুল আছে স্যার? না, এটা হচ্ছে বামা ক্যাপা ফুল। বাহ। এটা কালারটা ভালো আসেনি। আচ্ছা আচ্ছা। ওই এটা নীলাদ্রি নীলাদ্রি যেটা দেখালেন হ্যাঁ, আপনি আমাকে, ঠিক ঠিক। এই ফুলটি যথেষ্ট সুন্দর এবং ল্যাভেন্ডার কালার, বড় ফুল। হ্যাঁ, খুব। আর এইখানে আরেকটা ফুল আছে যে ফুলটা দেখানো দরকার, এই ফুলটা এসপি রোমিয়া। এসপি রোমিও। রোমিয়া, বাহ। এইটাই ল্যাভেন্ডার কালার বলতে গেলে, যা বোঝা পারফেক্ট ল্যাভেন্ডার। দেখুন কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখুন এসপি রোমিও, কতগুলো ফুল আজকে স্যার দেখালেন আমাদেরকে, দেখুন আর এসপি আরো গাছ আছে, আরো অনেক ফুল আছে। প্রচুর ফুল আছে। হ্যাঁ। সেটাই, সব তো এট এ টাইম দেখালে ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। তাই এবার কিছু প্রশ্ন স্যারের কাছ থেকে আমরা একটু জেনে নিই। হুম। স্যার, এই বীজটা কোন সময় বপন করবে একটু যদি কাইন্ডলি বলে দেন। বীজ বপন করার পারফেক্ট সময় সাধারণত জুন জুলাই। জুন জুলাই। হ্যাঁ, আমি যদি করি, আমার একটা ব্যক্তিগত হুম। কুসংস্কার বলুন আর যাই বলুন, আমি রথের দিনে করতে ভালোবাসি। আমি আচ্ছা। রথের দিনে বীজ বপন করি। বা ওইটা আপনার একটা থেকে গেছে। হ্যাঁ, ওটা আমি করি, আচ্ছা। কিন্তু আদর্শ সময় হচ্ছে জুন জুলাই। স্যার, এই যেগুলো আমরা আপনার সিডস থ্রু গ্রো করছি আর কি, হ্যাঁ হ্যাঁ, বীজ থেকে যেগুলো আমরা গ্রো করছি, হুম। সেখান থেকে কাটিং করা যায় মানে ডালিয়ার ক্ষেত্রে? অবশ্যই কাটিং করা যায়, করা যায়। অবশ্যই কাটিং আচ্ছা। করা যায়, এবং কাটিং এ ভালো রুটও পাওয়া যাবে। বেশ, এটা তো অনেকে জানেই না, একটুখানি হ্যাঁ। যদি একটু। না, এটা ভালো কাটিং করা যায়। তবে আমি আগে বলে রাখি,
যদি এই যে বীজ থেকে ফুল হওয়া গাছ আর কাটিং এর গাছ, এই সম্বন্ধে একটুখানি জানা দরকার আছে। বীজ থেকে গাছ সে মা বাবার মতো হতে পারে বা নাও হতে পারে, কিন্তু কাটিং এর গাছ সবসময় যে গাছ থেকে কাটিং নেওয়া হবে সেই গাছেরই মতো ফুল, মানে জেরক্স কপি বলা চলে, একবারে হুবহু সেই ধরনেরই ফুল হবে। কিন্তু বীজের ফুল কিন্তু সেই ধরনের নাও হতে পারে। ঠিক স্যার, আর একটা প্রশ্ন মনে উকি দিচ্ছে, সেটা হচ্ছে আমরা যারা কাটিং এর গাছ সংগ্রহ করি, অনেক সময় দেখা যায় কিছু প্রজাতির গাছে 70 দিনে ফুল আসে, কিছু 75-80, এরকম একটা ব্যাপার থাকে। তো এই বীজ থেকে যে গাছগুলো তৈরি হয় তাদের ডিউরেশন কত, মানে ফুল আসার? আমরা সাধারণত কাটিং এর গাছে 70 থেকে 80 দিনে ফুল পাই, এটা একদম ঠিক বলেছো। আর বীজের গাছে সাধারণত 80 থেকে 90 দিন লাগে, একটু দেরি 90 লাগে। ডেজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তবে আবার ওর মধ্যে দেখেছি যেগুলো ওই মাল্টি কালার হয় সেগুলো একটু তাড়াতাড়ি ফোটে, কিন্তু বেশিরভাগই ফুল একটু বেশি সময় নেয় ঠিক। এবং ফুটতে দেরিও হয় একটু, ওই 70-80 দিন, তার থেকে একটু বেশি হয়। বাহ, সুন্দর স্যার। এই যে আপনার এই যে সর্ববৃহৎ কর্মকাণ্ড, এই যে এত কিছু, মানে আপনি সারাদিনে কতক্ষণ সময় দেন? মানে এর পিছনে তো প্রচুর সময় আপনাকে স্পেন্ড করতে হয়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই সময় এখন লেগে যাচ্ছে। বাহ। এই কারণে লেগে যায়, আমি অনেক দীর্ঘদিন তো ওই গাছগুলো থেকে ডিটাচ হয়েছিলাম। মানে আমার এই প্রদর্শনী, তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া বা বিভিন্ন জায়গায় যে সেমিনার, এইগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে আমি গাছগুলো থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। যার জন্য এখন কটা দিন অন্তত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় আমাকে দিতেই হবে। বাহ। আর দেখুন বন্ধুরা, এই যদিও বা দেখানো উচিত নয়, তাও দেখাচ্ছি, স্যার এই ঘরে বসে নীরবে নিভৃতে কিন্তু সাধনা করে চলেছেন। আপনারা এই সমস্ত জিনিস কোনোদিন স্যার কাউকে দেখায় না। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করে আজকে এই সুন্দরভাবে ভিডিওটা আপনাদের জন্যই করছি। আপনারা কিন্তু ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই উপকৃত হয়, কারণ এই তথ্য কিন্তু সবাই জানে না। স্যার আজকে আমার অনুরোধে স্যার অনেক কিছু বলে দিচ্ছে, এটা কাইন্ডলি সবাই শেয়ার করবেন। স্যার, একটা জিনিস, বীজের গাছের এই যে ফুল, আগামী এই যে প্রজাতি আপনি তৈরি করছেন, কিভাবে আগামী দিনের জন্য সংরক্ষণ করা যাবে, অথবা যদি আমি বলি যে আগামী দিনের জন্য প্রজাতি হিসেবে কিভাবে নির্বাচন করতে হবে আর কি? এটা একটা বেশ মজার প্রশ্ন এবং বেশ কঠিন প্রশ্ন বলা চলে। কঠিন প্রশ্ন এই কারণে যে গাছটাকে যখন তৈরি করি, গাছগুলো তো আমার সন্তানের মতো, একদমই তাই। তা থেকে নির্বাচন করতে যাওয়াটা খুব কঠিন, কাকে রেখে কাকে ফেলি। কিন্তু ওই বুকে পাথর চেপে একটা কাজই, নিষ্ঠুর কাজ করতে হয়, যে আগামী দিনে যে গাছগুলো ভালো হবে সেটা প্রত্যেক মা বাবাই বুঝতে পারে যে এই ফুলটা ভালো হবে, এটা খারাপ হবে। তা সেইটা ভালো মন্দর বিচার করে যখন দেখি আগামী প্রজন্মকে আমাকে দিয়ে যেতে হবে, সেই হিসাবে ভালো ফুলগুলোকে আমাকে নির্বাচন করে নিতে হয়। ভালো ফুল নির্বাচন করতে গেলে আমরা সাধারণত কি দেখি, ফুলের রং, তার রেয়ারিটি, আর দ্বিতীয় কথা তার ফুলের গঠন। এই যেমন আমি একটু আগে বলছিলাম যে এই লাল ফুলটা একটু ইনফর্মাল ডেকোরেটিভ বলে আজ 3 বছর হয়ে গেছে, তবুও ফুলটাকে রেখেছি, আবার ঠিক রিলিজও করিনি। মানে মনে হচ্ছে যদি আরেকটু ডেভেলপ করে, মানে এ যেন আমাকে একটু সন্দেহের তালিকায় রেখেছে, কিন্তু তবুও এটাকে রেখেছি। সেই রকম কিছু কিছু ফুলকে ঠিক প্রথম অবস্থায় নির্বাচন করে নেওয়া যায় কেন, তাদের রূপ রং, এই যেমন অঞ্জনার কথা বলি, বা শম্পা বলে একটা ফুল আছে, কিংবা স্বাগতা, এগুলোকে প্রথম দর্শনই তাকে নির্বাচন করে নেওয়া যাচ্ছে, মানে প্রথমবারই আপনারা বুঝিয়ে যান যে এই ফুলটা ভালো হচ্ছে বা হবে। ঘোড়া। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ফুল দেখা যায় দেখতে ভালো, রঙের দিক থেকে রেয়ারিটি আছে, কিন্তু সেইগুলো রঙের দিক থেকে রেয়ারিটি থাকলেও হয়তো তার পাপড়ির গঠনটা সেইভাবে নয়, বা পাপড়ি অনেক কম। সেক্ষেত্রে 1 বছর 2 বছর বা 3 বছর ট্রায়াল করে দেখি গাছগুলো যদি ডেভেলপ করে, অনেক সময় ডালিয়া ডেভেলপ করে যায়। এইভাবে আমাদের নির্বাচনটা করতে হয়। তো এই নির্বাচন করা ফুলগুলো যেগুলো আপনি নির্বাচন করলেন, যেটা আপনি বলছেন যে বুকে পাথর রেখে করতে হয়, কারণ সবই তো সন্তান সম। হ্যাঁ, তো সেই নির্বাচিত গাছগুলিকে সংরক্ষণ কিভাবে করা হয়, অথবা ফুলগুলোকে কিভাবে সংরক্ষণ করা হয়? এটা মজার প্রশ্ন বলছিলাম, এইটাই যে এইগুলো যখন ফুল হয়ে গেল, তখন এইগুলো থেকে আমরা কি করি, ফুলটাকে যত দ্রুত সম্ভব কেটে দিয়ে তা থেকে ডালপালা বার করার চেষ্টা করি, কারণ ওই মুহূর্তে পৃথিবীতে একটি মাত্র গাছ, একদম। তাহলে ও থেকে আমাকে বেশি সংখ্যক গাছ বার করে নিতে হবে। সেই জন্য আমরা কেটে ডালপালা বার করে নিয়ে তা থেকে আমরা প্রপাগেশন করি। আর দ্বিতীয় কথা হলো,
ওই প্রপাগেশনের মাধ্যমে বাঁচিয়ে রাখি, প্লাস আমাকে বাঁচিয়ে রাখতে হয় যদি ওটা মূল হয় তাহলে মূলটাকেও আমাকে বাঁচিয়ে রাখতে হয়, মানে যেটা কন্দ আর কি। কন্দ। ঠিক, সেটাই। খুব সুন্দর স্যার, আজকে আমাদের পুষ্পকাননের প্রত্যেক দর্শককে শুধু সমৃদ্ধ করলেন এটা বলা ভুল। আজকে এই ভিডিও থেকে যে তথ্যগুলো উন্মোচিত হলো অথবা বেরিয়ে আসলো স্যারের মুখ থেকে, সেগুলো আমার মনে হয় না স্যার অন্য কোনো চ্যানেলে দিয়েছেন। স্যারকে তো ধন্যবাদ জানিয়ে আর কি বলবো, স্যার তো আমার খুবই কাছের মানুষ। স্যার আমাকে যে সুযোগ দিয়েছে স্যারের বাগানে ভিডিও করার, সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি স্যারের কাছে, স্যারের মতো মানুষ। স্যার, আর যদি আমার প্রশ্ন অথবা আমার কথা বলার মধ্যে কোনো ত্রুটি থাকে একটু ক্ষমা প্রার্থনা করবেন, মানে না 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 না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 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 তো বলবো এটা খুব ভালো হয়ে লেগেছে আমার, যে অ্যাকচুয়াল আমি তো মানুষকে জানাতে চাইছি যে আগামী প্রজন্ম আসুক, তারা জানুক এবং তারা শিখুক। সেই শেখাটা যদি তাদের মধ্যে কিছুটা ধোঁয়াশা থেকে যায় তাহলে তারা তো কাজ করতে পারবে না। ঠিক আছে। তোমার প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি যেটা দেখেছি যে তুমি এই জিনিসটার উপরে বেশ ভালো করে আলোকপাত করে স্বচ্ছতা আনতে চেয়েছো। তো আমার সেই জন্য আমারও উত্তর দিতে খুব ভালো লাগলো, যে আমি এগুলো সরাসরি উত্তর দিতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার। যদি কারো উপকারে লাগে সব থেকে বেশি কৃতজ্ঞ আমি থাকবো। ঠিক, সবাই বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন। স্যার আরো একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আপনার গ্রুপের ডালিয়া, এসপি গ্রুপের ডালিয়া কোথায় কোথায় মানুষ পাবে একটু বলে দিন। আমি এসপি গ্রুপের ডালিয়া সাধারণত এই পর্যন্ত আমাদের কাছ থেকে যারা যারা সংগ্রহ করেছে আমি তাদের নামগুলোই বলবো। তাদের মধ্যে আছে উত্তর 24 পরগনায় দীপঙ্কর দে, দক্ষিণ 24 পরগনায় নিতাই সামন্ত, এই যেটা যেখানে আপনি মানে ভিডিওটা করছেন আমি দাঁড়িয়ে আছি, উমেদপুর কাটাবরতলা। তৃতীয় নম্বরে আছে গোপী পাত্র, বাগনান বদ্রীনাথপুর। বেশ। আর ওখানেই আরেকজন আছেন, সে হচ্ছে প্রণবেশ পাঁজা। আর আসানসোলে ইন্দ্রনীল গড়াই। ইন্দ্রনীল গড়াই, রাইট। আমি চেষ্টা করবো প্রত্যেকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিতে, যাতে কিনা বন্ধুরা আপনারা নিজেদের সংগ্রহের তালিকার নাম্বারগুলি রাখতে পারেন আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর ডালিয়ার গাছের চারা সংগ্রহ কোন সময় থেকে শুরু করা উচিত, যারা ধরুন শোল উঠবে না, নর্মাল বাড়িতে করবে? নর্মাল বাড়িতে করাও বা শোল উঠতে গেলেও আমি মনে করি সব থেকে ডালিয়া বসানোর আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস পুরো। অক্টোবর থেকে নভেম্বর, বেশ। তবে অক্টোবরের প্রথমের দিকে সাধারণত চারা পাওয়া যায় না, অক্টোবরের 15-20 তারিখ থেকেই চারা অ্যাভেলেবিলিটি এসে যায় বা বাজারে পাওয়া যায়। ওই জন্য অক্টোবর মাসের 15-20 তারিখ থেকে যদি শুরু করে নভেম্বর মাস পুরো সে চারাটা বসাতে পারবে। ঠিক স্যার। স্যার আপনার ফোন নাম্বারটা যদি অসুবিধা না থাকে, যদি দর্শকরা মানে দেওয়ার কি যদি অসুবিধা না থাকে তবে আসলে কি হয়, ফোন নম্বর দিলে আমাকে এই কাজের সময় বিরক্ত করলে আমার খুব না, তাহলে দেওয়ার দরকারই নেই। কেননা সত্যি স্যার কিন্তু পড়াশোনা করছে এবং ডালিয়া নিয়ে যথেষ্ট রিসার্চ করছেন। অনেক বন্ধুরা কি করেন সকালবেলা ডিস্টার্ব করেন, এটা কাম্য নয়। তাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যারকে অনেক অনেক ধন্যবাদ একটি ভিডিও, সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পুষ্পকাননের দর্শকরা আশা করি আপনার ভিডিওকে খুব ভালোবাসা দেবে এবং শেয়ারের মাধ্যমে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। স্যারের এই সুন্দর কর্মকাণ্ডর এই ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাও ভিডিওটা শেষ করতে হবে, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন স্যার, আশীর্বাদ করবেন যেন আমি আপনার এই কাজের সঙ্গী হতে পারি। ভবিষ্যতে যখন আপনার ইচ্ছা করবে আপনি আমাকে অবশ্যই খবর দেবেন, নিশ্চয়ই আসবো ছুটে ছুটে বারবার। না, এগুলো আরো অনেকগুলো পার্ট আছে, সেগুলো পরবর্তী পর্যায়ে করলে ভালো হবে। নিশ্চয়ই। যেমন মূল সংরক্ষণ, মাটি তৈরি, তারপরে মূল বসানো, এগুলো বিভিন্ন সিস্টেম আছে, পরবর্তী ধাপে ধাপে সেগুলো করা যেতে পারে। আমি যদি পুষ্পকাননে দেখাতে পারি আমি ধন্য থাকবো স্যার। আপনার আশীর্বাদ আশা করি নিশ্চয়ই পাবো। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্যারের বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার স্যার।